Subscribe now. Click the bell icon to like, comment, and share. হ্যালো ভিউয়ার্স, আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি ল্যান্ড চ্যানেলে। আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প, উপন্যাস, সত্য ঘটনা, ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি। সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন। এরপর বেশ অনেকক্ষণ চুপ করে রইল জোসেফ এবং সোফি দুজনেই। সোফি কোনো কথা বলতে পারছিল না। জোসেফ আরো কি বলে তা শোনার জন্য ভেতরে ভেতরে অত্যগ্র আগ্রহ নিয়ে অপেক্ষা করতে লাগলো সে। গরম চায়ের কাপে একটু একটু করে চুমুক দিচ্ছে জোসেফ। সে যে ভেতরে ভেতরে আরো কিছু বলার জন্য তৈরি হচ্ছে তা ওকে দেখেই বোঝা যাচ্ছে। চায়ের কাপটা খালি হওয়ার পর পাশের টেবিলে নামিয়ে রাখতে রাখতে সে যখন ফের বলতে শুরু করলো, তখন তার গলার স্বর কিরকম যেন ঘষা ঘষা শোনাতে লাগলো। জোসেফ বলতে লাগলো, ওই কালো ছায়ার সঙ্গে একটা অসম ব্যর্থ লড়াইয়ের পর আমাদের পরিবারে আর মাত্র 4 জনই বেঁচে রইলাম। আমি, রোজ আন্টি, গ্যারেথ চাচা আর চাচা স্ত্রী এমিলি। এমিলি? বিস্ময়ের পারদ আরো 1 ডিগ্রি জুড়ে গেল সোফি। গ্যারেথ চাচা স্ত্রী এমিলি? তাহলে রোজ আন্টি? সোফির কথার মাঝেই জোসেফ বলল, রোজ আন্টি হচ্ছে গ্যারেথ চাচার বোন। এবার প্রায় চেয়ার ছেড়ে লাফিয়ে উঠতে যাচ্ছিল সোফি। হোয়াট? বিস্ময় উত্তেজনায় ওর 2 চোখ যেন ঠিকরে পড়ছে। জোসেফ সেটা লক্ষ্য করে শান্ত গলায় বলল, অত উত্তেজিত হয়েও না। তুমি ওদের একসঙ্গে দেখে ওদের স্বামী স্ত্রী ভেবে নিয়েছ, কিন্তু আসলে ওরা তাই নয়। ওরা ভাই বোন। গ্যারেথ আর রোজের মা বাবা খুব অল্প বয়সেই অকালে মারা পড়েছিলেন। উত্তেজনায় হাঁপাতে হাঁপাতে সোফি জিজ্ঞেস করল, তাহলে তাহলে এলিসকে? ফের শান্ত গলায় জোসেফ বলল, উত্তেজিত হয়েও না। ওই ঘটনার 6 বছর পর গ্যারেথ চাচা স্ত্রী এমিলি এলিসকে জন্ম দিয়েছিলেন, কিন্তু এলিসকে প্রসবের পরেই এমিলি মারা যায়। যথারীতি ওই কালো ছায়ার কাছে তাকে নিবেদন করা হয়। তারপর আমরা 3-এ নেমে আসি। তখন এত বড় ক্যাসেলে শুধু আমরা 3 জন, আমি, গ্যারেথ চাচা আর রোজ। চেষ্টা করেও পারিনি সেই অভিশাপকে কাটাতে। সরাতে পারিনি আমাদের পরিবারের মাথার উপর থেকে সেই কালো ছায়ার প্রভাব কাটাতে। ও আমাদের এক এক করে সবাইকেই নিয়ে নেবে একদিন। যখন আমরা কেউ থাকবো না, তখনই ওর সাথে আমাদের বংশেরই চুক্তি শেষ হয়ে যাবে। আর সেদিনই ওই বাড়ি থেকে বিদায় নেবে। এই পর্যন্ত বলে ফের একটু থামলো জোসেফ। কেমন যেন অন্যমনস্ক দেখাতে লাগলো। কিছুক্ষণ পর আপনা থেকে সে ফের বলতে শুরু করলো, আমার মনে হয় ওই অশরীরী তখন নিজেও বুঝতে পেরেছিল যে আমাদের পরিবারের সদস্য সংখ্যা মারাত্মকভাবে কমে এসেছে। তাই এমিলির মৃত্যুর পর থেকে গত 12 বছরে আমাদের পরিবারে আর কেউ মারা যায়নি। ও আসলে আশা করে বসে আছে
এই বংশের পুরুষ সদস্য বিয়ে করবে, আর বিয়ে করলেই সন্তান হবে। তখন আবার বাড়তে শুরু করবে ওই পরিবার। কিন্তু আমাদের কাকা আর বিয়ে করেনি, আমিও বিয়ে করতে চাইছিলাম না। তাই ওটা আমাদের ওপর ক্ষেপে গিয়ে এলিসের ওপর প্রতিশোধ নেওয়া শুরু করলো। ওকে নানাভাবে পীড়ন করতে শুরু করলো। তুমি নিশ্চয়ই এলিসের ড্রয়িংগুলো দেখেছো। তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো ওর চেহারাটা কিরকম খারাপ দেখায়। প্রায় রাতেই ও দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে, তারপরও সম্মোহিত অবস্থায় চলে যায়, খাওয়া বন্ধ করে দেয়। আমরা ওর মৃত্যু কামনা করছিলাম, আমাদের সবার মৃত্যু হোক এটাই চাইছিলাম। কিন্তু মৃত্যুও আমাদের আর দয়া করছিল না। আমরা অশরীরী বার্তা স্পষ্ট বুঝতে পারছিলাম। সে আমাদের নীরবে বলতে চাইছে, হয় বংশবৃদ্ধি করো, নয়তো এলিসের কষ্ট যন্ত্রণা নিজের চোখে দেখ। আমার কোনো ভালো ঘরের মেয়েকে বিয়ে করার উদ্দেশ্য ছিল না। আমি খুঁজছিলাম কোনো গরিব বিধবা বা কোনো স্ট্রিট ওয়ার্কার বা দুরারোগ্য রোগে ভুগছে এরকম কোনো মহিলা, এরকম কেউ যার জীবন প্রায় মৃত্যুর সমান হয়ে উঠেছে, কিন্তু তবু সে বাঁচতে চায়। কিন্তু আমি ভুল করে ফেলেছিলাম। নর্থউড ছেড়ে শহরে এসে যে স্বাধীনতা পেয়েছিলাম, সেটার সুযোগ নিয়ে ফেলেছিলাম। সেদিন থিয়েটার দেখতে গেলাম, আর ওখানেই তোমার সঙ্গে আমার দেখা হয়ে গেল। জোসেফের মুখ লজ্জায় আর অনুশোচনায় আরক্তিম হয়ে উঠেছে। অনেকক্ষণ থেমে সে ফের বলতে শুরু করলো, তুমি তুমি খুব সুন্দর সোফি, খুব মিষ্টি আর খুব ভালো একটা মেয়ে। তোমাকে এক নজর দেখেই আমি যেন বন্দী হয়ে গিয়েছিলাম তোমার হাতের মুঠোয়। আমার দুর্বিষহ জীবনে তুমি যেন একটা আনন্দধারা বয়ে আনছো, এরকমই মনে হচ্ছিল আমার। নর্থউডের এই অভিশপ্ত ক্যাসেল আর আমাদের বংশের এই অভিশাপের কথা আমি ভুলেই গেলাম। আমি স্বার্থপর হয়ে উঠলাম। আমার মনে হলো, কেন আমি আজে বাজে কাউকে বিয়ে করব? আয়ু আমার যতটুকুই হোক, যতদিন বাঁচব, একজন সুন্দর ভালো মেয়ের সান্নিধ্যে বেঁচে থাকব, জীবনটাকে উপভোগ করব, পরিণাম যাই হোক। আর এই বাড়িটা সবই জানতো। বলতে বলতে চোখ বুজে ফেলল জোসেফ। বলল, বাড়িটা জানতো, তাই সেই তোমার আর আমার মধ্যে যোগাযোগ করিয়ে দিল। সোফি এবার বিড়বিড় করে বলে উঠল, তার মানে বাবার কার্গো শিপের সেই অ্যাক্সিডেন্ট। সোফিকে একরকম থামিয়ে দিয়ে জোসেফ বলল, কিন্তু এরকমটা হোক আমি চাইনি। তোমার বা তোমাদের পরিবারের ক্ষতি হোক আমি চাইনি। তাই যখন সকালে উঠে খবরটা পেলাম, সঙ্গে সঙ্গে তোমাদের বাড়িতে গেলাম, তোমার সঙ্গে দেখা হলো। আমি তার আগের রাতে তোমাকে সেই প্রথম নজরে দেখেই তোমার কাছে হেরে গিয়েছিলাম। তোমাকে বিয়ে করব এই প্রস্তাব নিয়েই আমি তোমার বাবার সঙ্গে দেখা করতে এসেছিলাম। তোমাদের এই দুঃসময়ে সাহায্য করতে চেয়েছিলাম। জানতাম কত বড় ক্ষতি হয়ে গেছে তোমাদের, তাই চেয়েছিলাম তোমার বাবাকে একেবারে নিঃস্বার্থভাবে সাহায্য করতে। কিন্তু তোমার বাবা এমনি এমনি কেন আমার কাছে সাহায্য নেবেন? তাই একটা সম্পর্ক তৈরি করার জন্য আমি তোমায় বিয়ে করতে চাইলাম। তখন তিনি আমার সাহায্য নিতে রাজি হলেন। একটানা বলার পর আবার একটু বিরতি নিল জোসেফ। শ্রোতা বন্ধুরা, আজ এই পর্যন্ত। আগামী পর্বে আমরা দেখব জোসেফ আরো কি কি বলে সোফিকে,
এই নর্থউড ক্যাসেলের রহস্য কিভাবে একটু একটু করে সোফির কাছে পরিস্ফুট হয় সেটাই আমরা আগামী পর্বগুলোতে দেখব। তাই আগামী পর্বগুলোতে দয়া করে আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলি লাইক করবেন, কমেন্ট দিয়ে নিজেদের মতামত জানাবেন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।